2 বছর ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি জোর করে ক্ষমতা দখল করলেন মেডিকুলাস ডিজাইনের মাধ্যমে, উনি বাংলাদেশের প্রত্যেকটি অর্গানকে, প্রত্যেকটি মানে যে ডিজাইন বা একটি অর্গানাইজ জিনিস ছিল বিগত সরকারের, সবগুলোকে ধ্বংস করে দিয়েছেন। আপনি বন্যা নিয়ন্ত্রণ বলেন, আপনার এই যে ডিজাস্টার ম্যানেজমেন্টে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকারের যে প্ল্যানগুলো ছিল স্থানীয় সরকার পর্যায়ে, এবং আপনি দেখেন সিলেট একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা। এখানে বন্যাতে আপনারা দেখেছেন যে আমাদের সরকারের সময় একটি বিশাল বন্যা হয়েছিল। সরকার, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, উনি কিন্তু সিলেটে গিয়েছিলেন, আপনার মনে আছে কিনা জানি না, আপনাদের মনে আছে কিনা। উনি হেলিকপ্টার দিয়ে ঘুরে দেখে এসেছেন এবং উনি নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটি, সেখানে আর্মির যিনি জিওসি ছিলেন ওনার নেতৃত্বে সেখানে সেনাবাহিনী কাজ করেছে, এবং সিভিল প্রশাসন প্রত্যেক একজন সচিবকে, প্রত্যেক এলাকায় একজন সচিবকে দিয়ে একটি কমিটি করা দেওয়া হয়েছিল। ওনারা গিয়ে সেখানে কাজ করেছেন। জেলা ডিভিশনাল কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় নেতৃবৃন্দ, এমপি, মন্ত্রী সবাই কাজ করেছেন। অনেকেই সেদিন এইগুলোর সমালোচনা করেছিলেন যে নির্বাচিত প্রতিনিধিরা থাকতে সরকার কেন সিভিল প্রশাসন বা ডিসি, এসপি, তারপরে ডিভিশনাল কমিশনার, সচিবরা এখানে ভূমিকা রাখবেন। যে মাননীয় প্রধানমন্ত্রী যে দূরদর্শিতা, যে স্থানীয় জনপ্রতিনিধিরা তো জনগণের সাথেই তারা কাজ করেন, আমরা যারা নির্বাচিত প্রতিনিধি আমরা জনগণের তো আমরা পাশেই তো আছি, আমরা তো কাজ করছি, কিন্তু যে সিভিল প্রশাসনকে বা আর্মি প্রশাসনকে এদেরকে ইনভলভ করে যেভাবে সাকসেসফুলি সিলেটের বন্যা নিয়ন্ত্রণ করা হয়েছিল, এটা দেখে আমি অত্যন্ত মুগ্ধ। এবং আমরা প্রবাসী, তখন কিন্তু আমি লন্ডনে ছিলাম, এখান থেকে সবসময় প্রবাসী বাঙালিরা, শুধু আমি বা আমরা নয়, প্রত্যেকটি প্রবাসী বাঙালিরা দেশের যে কোনো দুর্যোগ হবে এবং দেশের ক্রাইসিসে তারা এগিয়ে আসেন। তারা বিগত বন্যা, খরা, তারপরে আইলা, সিডর সবগুলাতেই তারা কিন্তু ভূমিকা রেখেছেন, এবং বিগত সিলেটের যে বন্যা হয়েছে সেই বন্যায় তারা ভূমিকা রেখেছেন। চিটংয়ে এবারও আমি দেখেছি সরকার যতটুকু না আন্তরিক, সাধারণ মানুষ কিন্তু, প্রবাসী বাঙালিরা সব জায়গা থেকে তারা কিন্তু, যদিও সেখানে 60 জন মানুষের প্রাণহানি হয়েছে, এটা সরকারের ব্যর্থতা। সরকার প্রোটেকশন বা প্ল্যানিং যদি থাকতো, আন্তরিকতা থাকতো, এটা আন্তরিকতা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ওনার যে ডাইনামিক লিডারশিপ, উনি প্রত্যেকটা জিনিস আগেই চিন্তা করতেন। আপনি দেখেন আমাদের এই যাবৎকালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্যোগ কোনটি? আপনি যদি চিন্তা করেন, বিশ্ববাসী যেটা নিয়ে অত্যন্ত আতঙ্কিত ছিল। আমি তখনও কিন্তু আমি লন্ডনে ছিলাম, ইউরোপের দেশগুলোতে আমরা দেখেছি, লন্ডন সহ মানে আপনার কফিনের উপর কফিন রেখেছিল যে কয়েক মিলিয়ন মানুষ মারা যাবে লন্ডনে, কিন্তু সেখানেও খুব মারা গিয়েছে। এবং আমাদের দেশে, আমাদের বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দূরদর্শিতা, উনি কিন্তু অক্সফোর্ড মানে এই যে আমাদের যে ভ্যাকসিন গুলা, এগুলো আগেই কিন্তু অর্ডার দিয়ে রেখেছিলেন, এবং এগুলা আসার কারণে কিন্তু আমরা কিন্তু ভ্যাকসিন পেয়েছি আগেই। এটা হার এক্সেলেন্স শেখ হাসিনার দূরদর্শিতা, এবং উনি টাকাও কিন্তু আগে দিয়েছিলেন, না হলে কিন্তু আমরা হয়তো দেরিতে পেতাম। তো বিশ্বের অনেক উন্নত দেশগুলো কিন্তু ভ্যাকসিন পেয়েছে অনেক দেরিতে, এবং তারা দিয়েছে, কিন্তু আমরা কিন্তু ভ্যাকসিনও পেয়েছি, এবং আমাদের মানুষকে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এবং আলহামদুলিল্লাহ, আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের ডাক্তার, নার্স সবাই আন্তরিকতার সাথে, যেহেতু প্রধানমন্ত্রী নিজেই মনিটরিং করছিলেন, এটাকে আমরা অতিক্রম বা আমরা এটা থেকে উত্তরণ করতে পেরেছি, এবং প্রাণহানি অত্যন্ত কম হয়েছে বাংলাদেশে। এটা কিন্তু পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করতে পারে নাই যে বাংলাদেশের মতো একটি দেশ যে কিভাবে এত বড় দুর্যোগ মোকাবিলা করেন, কোভিডের মতো দুর্যোগ মোকাবিলা করতে পেরেছে। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা, উনার লিডারশিপ এর কারণে এটা সম্ভব হয়েছে। এবং দেশবাসী, এবং পাশাপাশি কি করেছে, আমাদের দলীয় নেতা কর্মীদেরকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আপনি দেখেছেন এই যে অক্সিজেন নিয়ে মানুষের বাড়ি বাড়ি কারা গিয়েছে? ছাত্রলীগের কর্মী গিয়েছে, যুবলীগের কর্মী গিয়েছে, মহিলা লীগের কর্মী গিয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা গিয়েছে। করোনায় যখন মানুষ মারা যাচ্ছে, বাপের লাশ যখন ছেলে ধরতে পারছে না, এত ভয়, তারপরেও কিন্তু আমাদের নেতা কর্মীরা বসে থাকে নাই, তারা কিন্তু সেখানে কাজ করেছে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করেছে, খবর দিয়েছে। দেখেছেন, আপনারা মিডিয়াতে দেখেছেন যে আমাদের ছাত্রলীগের ছেলেরা টিম করে করে মানুষের বাড়ির থেকে লাশ এনে তারা দাফন করেছে, জানাজা দিয়েছে। তো এইটা কিন্তু আদর্শিক জায়গা থেকে, আদর্শিক যে কমিটমেন্ট, এবং দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনা এবং সাহস,
কর্মীদেরকে সাহস জুগিয়েছে। আমরা অত্যন্ত দুর্ভাগ্য সাথে বলতে হয় আজকে এই যে বন্যা, আমাদের যে সিলেটে বন্যার থ্রেট, এবং সিলেট আপনারা জানেন যে ভূমিকম্পর একটি কঠিন জুন, এখানে যে কোনো সময় বড় ধরনের আঘাত হানতে পারে সিলেট অঞ্চলে। এটা আপনারা এই যে আমাদের যে প্লেটটা অত্যন্ত ডেঞ্জারাস। তো এটা নিয়ে আমাদের সময়, আমি যখন মেয়র ছিলাম, আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা একটা এক্সটেন্সিভ রেস্কিউ প্ল্যান, বা আমরা এদিকেই যাচ্ছিলাম, আমরা কাজ করেছি। এবং কিভাবে এই মুহূর্তে যে আমাদের যে রিসোর্স, আমাদের প্ল্যানিং আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে, আমাদের এক্সপার্টিস কম। এগুলাকে আমি এটা নিয়ে অনেক এক্সপার্টির সাথে ওয়ার্ল্ড ওয়াইড আমি কথা বলেছি, এবং এই অঞ্চলে কিভাবে, আমি সিলেটের কথাই চিন্তা করি, সিলেটের কথা চিন্তা করেই কিন্তু আমরা অনেকটা আগাচ্ছিলাম। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আপনারা জানেন 2024 সালের 5ই আগস্টে যে জঙ্গি হামলা, জবরদখল, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে জোর করে ক্ষমতা দখল করে নিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান করে আজকে কিন্তু দেশের, আপনি যদি দেখেন, দেশটাকে প্রায় 50 বছর পিছিয়ে দিয়েছে। দেশের প্রত্যেকটি সেক্টর কিন্তু ধ্বংস করে দিয়েছে। ইকোনমিক্স, একজন ইকোনমিস্ট এখানে আছেন, ইকোনমি ধ্বংস করে দিয়েছে। এখানে আপনি যদি দেখেন যে মানে অন্যান্য যে সেক্টর গুলা, আপনার টিকার জন্য আমাদের প্রায় 1000 বাচ্চা মারা গিয়েছে। এই কারণেই তো ডক্টর ইউনূসের ফাঁসি হওয়া উচিত। এই একটি কারণেই তো দেশ ধ্বংস, জবরদখল, দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে জোর করে ক্ষমতাচ্যুত করা, এটার জন্য তো ক্যাপিটাল পানিশমেন্ট তো হবেই। কিন্তু এই 1000 বাচ্চা শিশু হত্যার জন্য আমি মনে করি ডক্টর ইউনূসের ফাঁসি হওয়া উচিত, এবং এইটার জন্য তাকে বিচারে কাঠ করে দাঁড় করাতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা, যিনি দায়িত্ব ছিলেন, তাকেও দাঁড় করাতে হবে। তারা কেন এই টিকা আনলো না, এই সময় না আনার কারণেই কিন্তু আজকে 1000 বাচ্চাকে আমরা হারাতে হয়েছে। তো এই জিনিস, এই যে উইকনেস গভর্নমেন্টের, শুনেন, ব্যাপারটা হলো যে প্রত্যেক জায়গায় লিডারশিপের বিষয় এবং ক্যাপ্টেন্সির বিষয় আছে। যে আপনি যদি একটা জায়গায় দায়িত্ব থাকেন, মানে ডিজি হেলথের যে দায়িত্ব, তারা তো এগুলো ইমপ্লিমেন্টেশন করা, তারা কিন্তু ঘুমিয়েছিল, তারা এগুলো মধ্যে কেয়ারই রাখে নাই। সে আপনার হেলথ সেক্রেটারি, হেলথ মিনিস্টার, যিনি অ্যাডভাইজার ছিলেন, তারা কিন্তু এগুলো করে নাই, যে কারণেই কিন্তু এটার জন্য প্রায় 1000 বাচ্চা মারা গিয়েছে। তো এইটা বর্তমান যে তারেক রহমানের সরকার, পৃথিবীর মধ্যে মনে হয় এত দুর্বল সরকার মানে কেউ, বাংলাদেশের ইতিহাস তো নাই আমার মনে, অন্যান্য দেশেও এরা দেউলিয়া হয়ে, যে 4 মাসের মাথায় তারা কিন্তু তাদের মাথা কোথায় গিয়েছে, কি চিন্তা করছে, কেউ কিন্তু কিছু বুঝে উঠতে পারছে না। তো আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী, ডিফেক্টো প্রাইম মিনিস্টার সালাউদ্দিন সাহেব, অনেকে কি বলে ওনাকে, শিলং সালাউদ্দিন সাহেব, তো শিলং থেকে এসে উনি যেভাবে অর্থ মন্ত্রণালয় নিয়ে, তো উনি স্বাস্থ্য নিয়ে, উনার মন্ত্রণালয়ের যেই দিন দুপুরে মানুষকে জবাই করছে, নারীদেরকে দর্শন করছে, বাচ্চাদেরকে দর্শন করছে, হত্যা করছে, মার সামনে মেয়েকে দর্শন করছে, বাপের সামনে ছেলেকে খুন করছে, এদিকে তার কোনো নজর নেই। উনি কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে কথা বলছেন, উনি অর্থ মন্ত্রণালয়, তার মানে বিমান নিয়ে কথা বলছেন, বিমান কয়টা কিনবে, যেখানে উনি দেখছেন তার সুবিধা, তার লাভ, সেখানে উনি কথা বলছেন। তো এরকম একটি দেশ চলতে পারে না। আপনি দেখেন যে আওয়ামী লীগের মতো সংগঠনকে নিষিদ্ধ করেছে তারা, ইউনুস করেছে, কিন্তু এই সরকার আসার পর তারাও কিন্তু সংসদে এটাকে পাশ করেছে। তার মানে হলো তারা গণতন্ত্র বিশ্বাস করে না। একটি সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন, এই যে সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মামুন সবরম দিয়ে যে আওয়ামী লীগের নেতৃত্বে একটি দেশ আমরা পেলাম, এই আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ ঘোষণা করে। এখন বলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, এবং মানুষকে বাসার থেকে নিরীহ মানে কর্মীদেরকে, তাদের মা বাবাকে ধরে নিয়ে জেলের মধ্যে একের পর এক রেখে দিচ্ছে। অনেককেই তারা হত্যা করছে। আপনি দেখেন প্রয়োজন দিয়ে আমাদের প্রায় 15 জন নেতা কর্মীকে আপনার বগুড়া জেলেই হত্যা করা হয়েছে। কিছুদিন ঢাকায় আপনি দেখেছেন যে যুবলীগ নেতা মনির, কেন্দ্রীয় যুবলীগের, তাকে জেলের মধ্যে হত্যা করা হয়েছে। আমাদের নুরুল মজিদ হুমায়ুন সাহেব, উনি যুবলীগের চেয়ারম্যান ছিলেন, উনি শিল্পমন্ত্রী ছিলেন, ওনাকে কিভাবে হাত করা লাগিয়ে বীর মুক্তিযোদ্ধাকে ওনাকে হসপিটালে রেখে ওনাকে হত্যা করেছে। তো এরকম অবস্থা একটি দেশ চলতে পারে না। একটি দেশের ইকোনমি বলেন, এদেশের ল অ্যান্ড অর্ডার বলেন, একটা দেশের ডিজাস্টার ম্যানেজমেন্ট বলেন, একটি দেশের যদি আপনি এদের তো তারা এদিকে খেয়ালই নাই।
এখন বন্যা আপনার মাননীয় প্রধানমন্ত্রী আইলা সিডর কি ম্যানেজমেন্ট ওনার সরকার কি করে নাই? ওনার নির্দেশিত তৎকালীন আপনাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্ট্রি, দে ডিড ইট ভেরি ওয়েল ম্যানেজমেন্ট। তো এইরকম অবস্থায় আমরা যদি দেখি এই সরকার এদিকে তাদের কোনো চিন্তা চেতনা নেই। আজকে নাইলে চট্টগ্রামে যে বন্যা হয়েছে, অল্প বন্যা মনে করেন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, উনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। উনি কিন্তু রয়টার্সকে ইন্টারভিউ দিয়ে বলেছেন যে আমি বাই ডিসেম্বর আমি বাংলাদেশে যাব, আমার মাতৃভূমিতে যাব, আমার দেশের মানুষকে রক্ষা করতে হবে, এই আমাদের দলীয় নেতা কর্মী যাদেরকে নির্যাতন নিপীড়নের হাত থেকে রক্ষা করতে হবে। বিশেষ করে উনি যে কথাটা বলেছেন, যেটা অ্যাড্রেস করেছেন, যে এই দেশকে এরকম চলতে দেওয়া যায় না, এদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে, এদেশের মানুষের ভোটাধিকার রক্ষা করতে হবে, এদেশের মানুষের এই যে আপনার দুর্যোগ দুর্বিপাকে মানুষ, এটার থেকে মানুষকে বাঁচাতে হবে। আজকে বিদেশিদের কাছে আমার দেশ তুলে দেওয়া, উনি তো নো কম্প্রোমাইজ। উনাকে তো বহু চেষ্টা করা হয়েছিল যাতে উনি দেশটা তুলে দেন, তাদের স্বার্থ রক্ষা করেন। উনি কি করেছেন? না, উনি করেন নাই। নো কম্প্রোমাইজ। যে কারণে কম্প্রোমাইজ করেন নাই বলেই উনাকে 2024 সালের 5ই আগস্টে জোর করে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং কি করেছে? উইথ প্রটোকল, এয়ারফোর্সের প্লেন দিয়ে। এর আগে ডক্টর ইউনূস তো নিজেই বলেছে যে ইট ওয়াজ এ মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান। এই যে আপনার চার্লি বার্লি যাদেরকে আমেরিকার ক্লিন্টন সেন্টার পরিচয় করে দিয়েছে, আপনারা সবাই দেখেছে, এটা তো পরিষ্কার পানির মতো। আজকে দেশের সাধারণ মানুষের কাছেও এটা পরিষ্কার হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইনশাআল্লাহ ডিসেম্বরে যাবেন, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ওনার কর্মী হিসেবে আমরাও যাব। বিশ্বের যে যেখানে আছে দলীয় নেতা কর্মী তারা যাবে, প্রবাসী বাঙালিরা যাবে। শুধু আমরা না, অনেক মুক্তিযুদ্ধের সপক্ষের বীর মুক্তিযোদ্ধা তারা বলেছেন যে আমরা যাবো তোমাদের সাথে, দেখি কে কি করে। আপনি দেখেন এই সরকার কতটুকু নির্লজ্জ। এই আপনার আইনমন্ত্রী পার্লামেন্টে আসাদুজ্জামান, উনি একসময় করতো দাসও দেখুন পার্লামেন্টে, উনি বক্তব্য দেন যে আসলেই অ্যারেস্ট করা হবে। এবার তুই থাকবি নাকি? স্বরাষ্ট্রমন্ত্রী কি বলে কি না বলে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি যখন বিমানবন্দরে নামবেন উনাকে গ্রেপ্তার করবে। এত বড় স্পর্ধা, এত বড় গুর্দা এই সরকারই তো থাকবে না। আর কোন জেলে রাখবে? ইটি তো থাকবে না জেলের, যে জেলে উনাকে রাখবে এই জেলের ই তো থাকবে না। তো এরা স্বপ্নে বসবাস করে। অনেক সময় আমরা স্বপ্নের মধ্যে মানে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি না, এরকম তারা স্বপ্ন দেখে। তাদের পায়ের নিচে কোনো মাটি নেই। এই সরকার একটি দুর্বল সরকার। তারা সংসদে আইন পাস করে যে আওয়ামী লীগকে তারা ইয়ে করেছে, ব্যান করেছে। বেটার আওয়ামী লীগকে আইয়ুব খান এহিয়া খান করে নাই, তাকে পেরেছে। আইয়ুব খান কি তারেক রহমান কি আইয়ুব খান, এহিয়া খান? তারা যখন পারে নাই, তাহলে উনি কিভাবে মনে করলো, ওনার স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে মনে করলো যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বিমানবন্দরে নামবে, আর ও এই সরকারের সাহস, এই সরকারের পুলিশ, এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা উনাকে গ্রেপ্তার করবে? এটা সম্ভব না, এটা অসম্ভব। এরা বুকার স্বর্গে বাস করেছে। আমি মেজর রিটায়ার্ড আখতারুজ্জামান, উনি বোধহয় এখন জামাতে যোগদান করেছে দেখলাম কিশোরগঞ্জের, উনি বিএনপির নেতা ছিলেন। উনি একটা কথা বলেছে, এই যে আসাদুজ্জামান যে কি সংসদ দাঁড়িয়ে আইনমন্ত্রী বলেছে যে উনি আসলেই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। বেটা উনি বলেছেন যে বেটা তুই তো লাগবি না, এটা কথা দেখলাম উনি একটু ভালো কথা বলছে। আমি বলতে চাই যে তারা কতটুকু নির্লজ্জ। তারা বলল জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ফাঁসি ইউনূস এবং জামাতিরা মিলে, এই যে তাজুলটা মিলে একটা ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে একটা তামাশার ফাঁসির রায় দিয়েছে উনার বিরুদ্ধে, ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছে। তো বললো যে উনাকে তারা ফাঁসিতে ঝুলাতে চায়, বললো তারা যে উনার ফাঁসির রায় কার্যকর করতে চায়। তো উনি বেটা তোমরা বললা তোমরা নিতে চাও উনাকে, তো উনি তো নিতে চাও না, উনি তো নিজেই চাইতে চায়, উনি তো নিজেই চাইতে চায়। তো সাহস থাকলে তোমরা উনাকে এলাও করো, ওয়েলকাম করো। উনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, উনি পাকিস্তানিদের ভয় পায় না। এবং পাকিস্তানিদের যারা প্রভু, যারা 2024 সালের 5ই আগস্টে বিলিয়নস অফ ডলার ইনভেস্ট করে উনাকে ক্ষমতাচ্যুত করেছে, তার প্রভুরা তো 71 সালে আমাদের বিরুদ্ধে ছিল, বঙ্গবন্ধুর বিরুদ্ধে ছিল না? তারা কি করতে পেরেছে? কি করেছিল?
সুপার পাওয়ার। তার সুপার পাওয়ার কি হলো? দেশের মানুষের প্রতি কমিটমেন্ট থাকবে না, দেশকে ভালোবাসতে হবে না, পতাকাকে ভালোবাসতে হবে না। মানুষের মৃত্যু তো একবারে হয়। বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি মুসলমান, আমি বাঙালি, মুসলমান একবারই মরে, আমাকে ফাঁসি দিলে আমার লাশ বাংলার মানুষের কাছে পাঠিয়ে দিয়ে পেরেছে, পারে নাই, উনি বাংলাদেশ স্বাধীন করেছেন। এবার এই খুনিদের হাত থেকে, এই সন্ত্রাসীদের হাত থেকে, ছাদাবাজদের হাত থেকে, এই রেপিস্টের হাত থেকে আমাদের মাতৃভূমিকে বাঁচাতে হবে, এই দেশকে রক্ষা করতে হবে। আমাদের দলীয় নেতাকর্মী যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বিচার করতে হবে। ৩,২০০ পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের বিচার করতে হবে। এই হত্যাকারী খুনি ১,০০০ শিশু যারা হত্যা করেছে তাদের বিচার করতে হবে। দেশবাসী জেগেছে, মানুষ কি চায় এটা বুঝতে হবে, মানুষের চুকের ভাষা বুঝতে হবে। মিস্টার তারেক রহমান উনি প্রধানমন্ত্রী চেয়ারে আছেন, আসীন হয়েছেন, এটা যেমন সত্য, এটা উনার মনে থাকা উচিত যে এই নির্বাচনটা কিভাবে হয়েছে। বাগবাটুয়ারার নির্বাচন, তামাশার নির্বাচন, জামাত কয়টা আর আপনি কয়টা, এটা দেশবাসী জানে না, বিশ্ববাসী জানে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখনই ঢুকবেন তখন উনার নেতৃত্বে, উনার নির্দেশেই বাংলাদেশ চলবে, এটা আমি বিশ্বাস করি, দেশবাসী বিশ্বাস করে। ২০০টির উপরে মিডিয়া কভার করেছে উনার বক্তব্য, ২২০টি মিডিয়া এখন পর্যন্ত তারা এনলিস্টেড করতে চায়, তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আসবে দেশে, ইন্টারন্যাশনাল মিডিয়ায়। উনি যেদিন আসবেন ওনার সাথে আসবে কভার করার, নিউজ কভার করার জন্য। ওরা বুকাশয্যে সবকে বাস করে, দেশের প্রত্যেকটি আপামর জনতা তাদের মুখ বন্ধ করতে করা হয়েছে, হত্যা, নির্যাতন, নিপীড়ন, জেল, জুলুম। তার কি পারছে? পারে নাই। এখন ১০০ বছর বয়সী মায়েরা বলে যে আমাদের শেখ হাসিনার প্রয়োজন। আমরা বঙ্গবন্ধুর রক্ত শেখ হাসিনার রক্তে, উনাকে এই দেশের নেতৃত্বে দেখতে চাই। উনি কবে আসবেন ওরা তারিখ জানতে চায়। ডিসেম্বর পর্যন্ত তারা অপেক্ষা করতে চায় না। তারা মনে করে ডিসেম্বর অনেক দেরি, অনেক দূরে, এতদিন তারা অপেক্ষা করতে চায় না। তাদের নেত্রী, তাদের প্রাণপ্রিয় নেত্রী, যে নেত্রী তাদের দেশের মানুষকে ভালোবাসেন, ছাত্র, যুবক, আমাদের অনেক কোমলমতি শিশুদেরকে এরা ভুল বুঝিয়েছিল। আমি তাদেরকে তাদেরকে দায়ী করতে চাই না, তারা বাচ্চা মানুষ, তাদেরকে যেটা বুঝিয়েছেন ডিজাইন করে, মেডিকুলাস ডিজাইন করে, তারা এটাই বুঝেছে। কিন্তু এখন একটা জিনিস, যারা লাল হয়েছিল তারা এখন বলেছে যে আমরা এটা ভুল করেছি, এটা ভুল হয়েছে, এই দেশকে ধ্বংস করা আমাদের উদ্দেশ্য ছিল না, আমরা চেয়েছিলাম কোটা আন্দোলন, যে আমাদের সুবিধা হবে ছাত্রদের। কিন্তু এটার মধ্যে যে একটা মেডিকুলাস সরকার বিরোধী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে এই ষড়যন্ত্র তারা বুঝতে পারে নাই। তারা বুঝলে তারা এক পাও আগাত না। এখন পরিষ্কার, এখন ডাকলে হাসতাম, তা ডাকলে লোক আসে না কেন, ছাত্ররা নামে না কেন? হাসনাত, নাহিদ, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস, অপেক্ষা করেন, দেখেন খেলা, দেখেন কি হয়। ওরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাবে, এটা পাগলের পলাপ। তোদের পূর্বসূরি, তোর পাকিস্তানি বাপদাদাও পারে নাই, তারা আর এখন তোমরা করবা, দেখো তোমরা কোথায় যাও।